অফ করো আপাতত সব, পরে দিয়ে দিও। আগে দেখি কী অবস্থা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, বিশেষ করে ব্যবসা শিক্ষায় শাখায়, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এটার দুইটা পার্ট আছে। আজকে আমরা প্রথম পত্রের ক্লাস নিব। তোমার এখানে কিছু জিনিস বলা উচিত যে এই ফিনান্স, ব্যাংকিং, বিমা আমরা ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগ যৌথভাবে এটা পড়াই। তো ক্লাস চ্যাপ্টার হয়তো রিপিট হবে, আমি পড়াবো, আরেকজন পড়াবে। তোমরা তোমাদের যে জিনিসটা দরকার সেই ক্লাসগুলো থেকে নিয়ে নেবে। আমাদের ডিপার্টমেন্টে বোধহয় হিসাব বিজ্ঞান বিভাগে আমি এবং জনাব সুমন কর্মকার দুজনেই তোমার ফিনান্স পড়াবো। তো প্রথম অধ্যায় ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক পড়াচ্ছেন, খুব সম্ভবত জনাব কামরুজ্জামান। দ্বিতীয় অধ্যায়টা জনাব সুমন কর্মকার পড়াচ্ছেন। তৃতীয় অধ্যায় যেটা আছে অর্থের সময় মূল্য, সেটা আজকে আমি শুরু করব। তোমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের শিক্ষকগণ একসাথে একাধিক অধ্যায় শুরু করবে। তো ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকে, তোমাদের সুবিধা হবে সেই রেকর্ডগুলো যদি দেখে নাও তাহলে কাজে লাগবে। এই অর্থের সময়মূল্য, ফিনান্স যে বই, তোমাদের যে কোর্সটা আছে ফিনান্স, ব্যাংকিং এবং বিমা, তার মধ্যে ফিনান্স বা অর্থায়ন, এই অর্থায়ন কোর্সটা তোমরা এসএসসিতেও কিছুটা পড়ে এসেছো, এখন পড়বা। আবার যখন উচ্চ শিক্ষার জন্য ভর্তি হবা, অর্থাৎ অনার্সে ভর্তি হবা, তখনও এই জিনিসটা তোমরা পড়বা। পার্থক্যটা হবে, মানে এই তিন জায়গায় পড়তেছো, তাহলে নতুন কি শিখতেছো, পার্থক্য আছে। কমপ্লেক্সিটি অর্থাৎ জটিলতা। তুমি এখন যা পড়াচ্ছ, এখন যে এসএসসিতে যা শিখছো, সেই বিষয়গুলাই এখন আরেকটু বেশি করে শিখবা। যখন অনার্সে ভর্তি হবা তখন ঠিক আরেকটু জটিল বিষয়গুলা সমাধান করবা। আবার মাস্টার্সে যখন করবা একই জিনিস থাকবে, কিন্তু আরেকটু জটিল প্রকৃতির সমস্যা থাকবে। আমি যা বলতেছিলাম, যতগুলা অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বাস্তবের সাথে মিল আছে যে অধ্যায়টা অর্থায়নের, সেই অধ্যায়টা হচ্ছে অর্থের সময় মূল্য। এই অধ্যায়টা তোমরা এসএসসিতে পড়েছো, কিভাবে পড়েছো, কতটুকু পড়েছো আমাদের ঠিক জানা নেই, কিন্তু আমি বলবো যে যদি ক্লাস আমার শুনো, দেখো, তাহলে ভালোভাবে শিখতে পারবা। এই অর্থের সময় মূল্য আসলে প্রত্যেকটা জিনিসই ডেভেলপ করে, একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রত্যেকটা মানুষের চাহিদার কারণেই, কিন্তু মানুষের প্রয়োজনেই সব কিছুর উন্নয়ন ঘটে। এই অর্থের সময় মূল্য বিষয়টাও মানুষের চাহিদার প্রয়োজনীয়,
চাহিদার প্রয়োজনে এটা উন্নয়ন ঘটেছে। প্রথমত মাত্র 10 টাকা মূল্যে দেওয়া হচ্ছে। শুধুমাত্র টিভিতে 50 টাকা রিচার্জে উপভোগ করুন 24 জিবি ইন্টারনেট অফার ও 53 টাকা ক্যাশ ব্যালেন্স। তাই আর দেরি না করে শুধুমাত্র আইডি কার্ড নিয়ে এখনই চলে আসুন কলেজপাড়া খান টাওয়ারের সামনে বাংলা লিঙ্ক সিমের মেলায়। একটু সমস্যা হচ্ছে, বাইরের নয়েজগুলা ডিস্টার্ব করছে। তোমরা মানুষের যে অভ্যাস আছে সেইগুলোর উপর ভিত্তি করেই আসলে প্রতিটা বিষয়ের উন্নয়ন ঘটেছে। এই অর্থের সময় মূল্যের বিষয়ে তোমার ব্যতিক্রম নেই। আমাদের একটা অভ্যাসের কারণেই এই জিনিসটার উন্নয়ন ঘটেছে। তুমি খেয়াল করে দেখো তো যে আজকে তুমি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখো, তাহলে 5 বছর পরে ব্যাংক যদি তোমাকে 1 লক্ষ টাকা ফেরত দেয়, তুমি কি সেটা নিবা না বেশি নিবা? আবার আজকে যদি ব্যাংক থেকে লোন নাও, ধরো 5 লক্ষ টাকা লোন নিলা, এই লোনটা তুমি 5 বছরে পরিশোধ করছো, 5 লক্ষ টাকায় দিচ্ছ না বেশি দিচ্ছ? অবশ্যই বেশি দিচ্ছ। কিন্তু কেন? এই বেশিটা কেন হয়? আমি আবারও বলি, খেয়াল করে দেখো, তুমি আজকে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছো, এই ঋণটা তুমি আগামী 5 বছর পর পরিশোধ করবা। ব্যাংকে যদি গিয়ে 5 বছর পর 1 লক্ষ টাকায় ফেরত দাও, ব্যাংক কি সেটা গ্রহণ করবে? কোনোভাবেই গ্রহণ করবে না। আবার তুমি যদি কিছু স্থায়ী আমানত রাখো, ব্যাংকে টাকা জমা রাখো 1-2 বছরের জন্য, সেই সময়টা পরে কিন্তু তুমি আবার একটু বেশি টাকাই ফেরত পাবা। এটা কেন? এটা হয় মানুষের একটা অভ্যাসের কারণে। সেই অভ্যাসটার নাম হচ্ছে বর্তমানকে মানুষ অধিক গুরুত্ব দেয়। তোমাকে যদি কেউ বলে যে আপনি আজকে 1 লক্ষ টাকা নেন অথবা 5 বছর পরে 1 লক্ষ টাকা নেন, তুমি কিন্তু অবশ্যই গ্রহণ করবা। যুক্তিসঙ্গতভাবে তুমি যৌক্তিক আচরণ যদি করো, তাহলে আজকের 1 লক্ষ টাকাই গ্রহণ করবা। তুমি 5 বছরেরটা 5 বছর পরে যদি বলে 1 লক্ষ টাকাই নিবেন, এটা কিন্তু তুমি নিবা না। এটার কারণ হচ্ছে মানুষের বর্তমানের প্রতি পছন্দনীয়তা। আর এটারও একটা কারণ আছে কেন মানুষ বর্তমানকে বেশি পছন্দ করে। মানুষ বর্তমানকে পছন্দ করে কারণ হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত। তোমাকে আজকে 1 লক্ষ টাকা দিচ্ছে, আবার বলতেছে তুমি 5 বছর পর 1 লক্ষ টাকা নাও। তুমি কোনটা নিবা? তুমি আজকে নিচ্ছ। কেন নিচ্ছ? কারণ তুমি বর্তমানের বর্তমানটাকেই তুমি অধিক পছন্দ করছো। 5 বছর পরে কি ঘটে তুমি সেটা হয়তো জানো না। তারপরে দেখো, এখানে এই অর্থের সময় মূল্যে বলবো, এখানে আমরা 3টা কালের কথা জানি। একটা হচ্ছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই অর্থের সময় মূল্য বিষয়টা আসলে অতীতের বিষয় নিয়ে ডিল করে না, সব বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই ডিল করে। তুমি যা কিছু এখানে পাবা সব বর্তমান সম্পর্কিত এবং ভবিষ্যৎ সম্পর্কিত, অতীতের কিছুই নেই। বলতে পারো স্যার অতীত কেন নাই? অতীত আরেকটু যখন অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবা, তখন একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সেখানে একটা জিনিস পাবা যে হিস্টোরিক্যাল কস্ট ইজ ইররিলেভেন্ট ফর ডিসিশন মেকিং। তোমার সিদ্ধান্ত গ্রহণের জন্য যে অতীত খরচ আছে, এগুলা সবসময় অপ্রাসঙ্গিক, কাজে এগুলা বিবেচনায় আনার দরকার নাই। এই জন্য তোমাকে শেখানো হচ্ছে এখন বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা সামারিটা একটু দাঁড় করায়, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, এটা ডেভেলপ করেছে মানুষের একটা আচরণগত বৈশিষ্ট্যের কারণে। সেই আচরণগত বৈশিষ্ট্যটা কি? সেই আচরণগত বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষের বর্তমানের প্রতি অধিক পছন্দনীয়তা। মানুষ বর্তমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই জন্যই তুমি বর্তমানকে গুরুত্ব দাও বিধায়, এই জন্যই তুমি কিন্তু আজকের
তোমাকে যদি কেউ 5 লক্ষ টাকা দেয় তাহলে তুমি সেটা নিবা, এই 5 লক্ষ টাকায় যদি ভবিষ্যতে দেয় সেই 5 লক্ষ টাকা নিবা না, আর একটু বেশি দাবি করবা। ভবিষ্যৎটা হচ্ছে অনিশ্চিত। আমরা এখন আসো অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। অর্থের সময় মূল্য বলতে বোঝায় আজকের 1 টাকা ভবিষ্যতের মূল্য কত, অথবা ভবিষ্যতের 1 টাকার আজকের মূল্য কত। আমি কিছু সূত্র লিখব, এখানে কিছু জিনিস আছে, এই অধ্যায়টা করার জন্য কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে, সেই জিনিসগুলো আগে বুঝিয়ে নেই। আমি ইংরেজিটা সাথে সাথে বলবো, কারণ হচ্ছে এই জিনিসগুলাই তুমি পড়বা, অনার্সে গিয়ে ইংরেজিতে পড়তে হবে, মাস্টার্সে পড়বা ইংরেজিতে পড়তে হবে, কাজে আমি ইংরেজি শব্দগুলো এটার সাথে অ্যাড করব, একটু দেখে নিবা। প্রথমত হচ্ছে এককালীন কিস্তি, তারপর হচ্ছে বিলম্বিত কিস্তি, আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় বকেয়া কিস্তি, অ্যানুইটি ডিউ যেটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যানুইটি, এটা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি। আরেকটা হচ্ছে বকেয়া কিস্তি যেটাকে বলা হয়, বা অগ্রিম কিস্তি। বোঝা যায়? বুঝে যায়। অ্যানুইটি ডিউ, সিঙ্গেল পেমেন্ট অ্যানুইটি, অ্যানুইটি ডিউ, আর একটা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি। এই জিনিসগুলো তোমার ক্লিয়ার করে রাখতে হবে, যদি ক্লিয়ার না রাখো তাহলে বুঝতে অসুবিধা হবে। পুরো অধ্যায়টাই এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। প্রথমত হচ্ছে যে এককালীন, এককালীন মানে হচ্ছে এটা লামসাম, এককালীন ওই সিঙ্গেল পেমেন্ট, আমি একটু সহজভাবে লিখছি সিঙ্গেল পেমেন্ট, যে একবারই তুমি টাকা জমা দিবা বা উত্তোলন করবা, একবার সিঙ্গেল পেমেন্ট। আর কিস্তি, কিস্তি হচ্ছে প্রতিবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিস্তির 3টা বৈশিষ্ট্য আমি বলবো, এটা কিস্তির 3টা বৈশিষ্ট্য, এদিকটা কিস্তির 3টা বৈশিষ্ট্য দেখো, কিস্তি হতে হলে এই 3টা বৈশিষ্ট্য অবশ্যই ফুলফিল করতে হবে।
কিস্তির তিনটা বৈশিষ্ট্য, যদি কিস্তি হতে হয় তাহলে অবশ্যই এই তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ আমি লিখব জিনিসগুলা, যদি কিস্তি, যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, আমি প্রতি বছর 1000 টাকা করে আগামী 5 বছর জমা করব। আমি প্রতি বছর 1000 টাকা করে আগামী 5 বছর জমা করব। এটা একটা কিস্তি। কীরকমভাবে? যে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত টাকা? 1000 টাকা। নির্দিষ্ট সময় অন্তর কত? প্রতি বছর, প্রতি বছর মানে 1 বছর অন্তর অন্তর। আবার নির্দিষ্ট সময় পর্যন্ত, কত বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত। এই 5 বছর পর্যন্ত জমা করব। তাহলে দেখো, এই তিনটা বৈশিষ্ট্য যদি ফুলফিল না করে কোনোভাবেই কিস্তি হবে না। যেমন আমি যদি বলি আমি আগামীতে 1000 টাকা করে জমা করব, এটা কিন্তু কিস্তি না। অথবা আমি যদি বলি আমি এই বছর 1000 টাকা, আগামী বছর 2000 টাকা, ওই এর পরের বছর 3000 টাকা এরকমভাবে জমা করব, তাহলেও এটাও কিস্তি না। কিস্তি হতে হলে এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই ফুলফিল করতে হবে, আদারওয়াইজ সেটা কিস্তি হবে না, অ্যানুইটি হবে না। এখন কিস্তি দুই ধরনের, একটা হচ্ছে ওই যে একটা হচ্ছে সাধারণ কিস্তি। সাধারণ কিস্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টাকাগুলা জমা বা উত্তোলন হবে বছরের শেষে। টাকাগুলা জমা বা উত্তোলন হবে বছরের শেষে, এই কথাটা মনে রাখবা। আর অ্যানুইটি ডিউ যেটা বকেয়া কিস্তি বা অগ্রিম কিস্তি, অ্যানুইটি ডিউ, একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ যেটা, সেটা হচ্ছে টাকাগুলা জমা বা উত্তোলন হবে তোমার কি বলে বছরের শুরুতে। আবার বলি, কিস্তি এটা একটু পরে, বিলম্বিত যেটা আছে, বিলম্বিত কিস্তিটা একটু অন্য জিনিস, ডেফার্ড অ্যানুইটি, এটা বোঝাবো। শুধু এই অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউটা একটু বুঝে নাও। অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি। কিস্তি হতে হলে অবশ্যই তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে। তিনটা বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর্যন্ত। কোনো ট্রানজ্যাকশন বা লেনদেনে যদি এই তিনটা বৈশিষ্ট্যের অভাব থাকে তাহলে কোনোভাবেই, তিনটার যে কোনো একটাও যদি ফুলফিল না করে তাহলে সেটা কিস্তি হবে না। এখন এই কিস্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ কিস্তি। সাধারণ কিস্তি এই তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করবে, কিন্তু এই যে উত্তোলন বা জমা সেটা হবে বছর বা মাসের শেষে, সময়ের শেষে। আর অগ্রিম কিস্তি বা অ্যানুইটি বকেয়া কিস্তি যেটা, ওই অ্যানুইটি ডিউ যেটা, সেটা হবে বছরের শুরুতে বা মাসের শুরুতে। আরেকটা জিনিস আছে তোমার পারপিচুইটি। এই শব্দটা তোমরা শুনবা, পারপিচুইটি। পারপিচুইটি, এটা বাংলা পারপিচুইটি লেখে বইয়ের মধ্যে, পারপিচুইটি পাবা। এইটার মধ্যেও কিস্তির তোমার ইয়ে আছে। কিস্তির এই দুইটা, প্রথম দুইটা বৈশিষ্ট্য ফুলফিল করবে, এইটা ফুলফিল করবে না। অর্থাৎ আমি যদি বলি আমি প্রতি বছর 1000 টাকা করে আগামীতে জমা করব, তাহলে কিস্তির দুইটা বৈশিষ্ট্য ফুলফিল করে। একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ 1000 টাকা, নির্দিষ্ট সময় অন্তর প্রতি বছর, অর্থাৎ 1 বছর অন্তর অন্তর। কিন্তু কত সময় পর্যন্ত জমা করব এটা কিন্তু বলা নাই। এটাকে বলা হয়, এই ধরনের যদি থাকে এটা হচ্ছে পারপিচুইটি। আমি যে কথাগুলো বলছি প্রতিটা জিনিস এই অধ্যায়গুলো করার সময় কাজে লাগবে। আরেকটা আছে বিলম্বিত কিস্তি, আমি যেটাকে বলছি ডেফার্ড অ্যানুইটি। ডেফার্ড অ্যানুইটি হচ্ছে, ধরো একটা উদাহরণ দেই, তোমার বাবা আগামীতে ধরো 2025 সালে পেনশনে যাবেন, 2025 সালে পেনশনে যাবেন। তখন তিনি প্রতি মাসে 5000 টাকা করে পেনশন পাবেন। 2025 সালে পেনশনে যাবেন এবং তারপর থেকে প্রতি মাসে 5000 টাকা পেনশন পাবেন। এরকমভাবে তিনি 20 বছর পর্যন্ত, সামনের 20 বছর পর্যন্ত পেনশন পাবেন। এই যে এই ধরনের কিস্তিগুলা, এগুলাকে বলা হয় বিলম্বিত কিস্তি, অর্থাৎ বিলম্বে শুরু হবে কিস্তিগুলা। এই কিস্তিগুলা বিলম্বে শুরু হবে। দেখো, কিস্তির বৈশিষ্ট্য ফুলফিল করতেছে, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ অর্থ,
প্রতি বছর কত টাকা পাবে? 5,000 টাকা করে পেনশন পাবেন, প্রতি মাসে পাবেন। আবার এরপরে 20 বছর পাবেন। এই যে কিস্তির বৈশিষ্ট্যগুলা তিনটাই ফুলফিল করতেছে, কিন্তু কিস্তিটা শুরু হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর। এই ধরনের কিস্তিগুলোকে বলা হয় বিলম্বিত কিস্তি। আমি আবার আমার এই যে পড়াগুলা এতক্ষণ পর্যন্ত যা বললাম তার একটা সারাংশটা নিই। যেহেতু এটা অনলাইন কথা বলা হচ্ছে, তুমি আমাকে ফেস টু ফেস প্রশ্ন করার সুযোগ পাচ্ছ না, আমি জিনিসগুলা আবার একটু সামারি করে নিই। আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে ভবিষ্যতের 1 টাকার আজকের মূল্য কত। ভবিষ্যতের 1 টাকার আজকের মূল্য কত? সহজ কথা, তুমি ভবিষ্যতে 1 বছর পরে যদি 1 টাকা পাও, সেটার আজকের মূল্য কত? সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য, অনেকে এই জিনিসটা জানে না। অর্থের সময় মূল্য এই অধ্যায়টা ডেভেলপ করছে কি হিউম্যান বিহেভিয়ারের উপর ভিত্তি করে, মানুষের আচরণের উপর ভিত্তি করে। সেই মানুষের আচরণটা কি? সেই আচরণটা হচ্ছে মানুষের বর্তমানের প্রতি অধিক গুরুত্ব, মানুষের বর্তমানকে অধিক পছন্দ করে। সেটার জন্যই এই অধ্যায়টা তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই অর্থের সময় মূল্য এই অধ্যায়ের মধ্যে দুইটা সময়ের বিষয়ে কথা বলা হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বর্তমান মূল্য, মানে হচ্ছে আজকের এই মুহূর্তের, আর একটা হচ্ছে ভবিষ্যতের। সেটা 1 ঘন্টা পরেও হতে পারে, 1 দিন পরেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে। তো এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এইখানে এতটুকু থাকুক। এরপরে যে জিনিসটা বলছি, যে পুরো অধ্যায়টা করার জন্য কয়েকটা শব্দ তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সেই শব্দগুলা কি? এককালীন কিস্তি, বকেয়া কিস্তি, বা ওই যে এটাকে অ্যানুইটি ডিউ বলা হয় ইংরেজিতে। আরেকটা হচ্ছে ওই যে পারপিচুইটি, আরেকটা হচ্ছে বিলম্বিত কিস্তি। সেই জিনিসগুলো একটু বলে নেই। এককালীন হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজ্যাকশন, যে একবারই তুমি টাকা জমা দিবা, উঠাবা, যাই করো একবারের পরে আর এটা ঘটবে না, এই ধরনের কিছু ঘটবে না। এটা হচ্ছে এককালীন কিস্তি হতে হলে 3টা বৈশিষ্ট্য অবশ্যই ফুলফিল করতে হবে। সেই 3টা বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি কোনো লেনদেন বা ট্রানজ্যাকশনে যে এই ঘটনাগুলো বলা থাকবে, সেখানের যে কথাগুলা থাকবে, সেই কথাগুলা যদি কোনোভাবে এই 3টা বৈশিষ্ট্য ফুলফিল না করে, তাহলে সেটাকে তুমি কিস্তি কোনোভাবেই বলতে পারবা না। এখন কিস্তির 2টা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যদি ফুলফিল করে, তৃতীয়টা অর্থাৎ কতদিন পর্যন্ত, তৃতীয়টা মানে হচ্ছে এটা কতদিন পর্যন্ত তুমি জমা দিবা, উত্তোলন করবা, নিবা, এই জিনিসটা যদি বলা দেওয়া না থাকে, বাকি 2টা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময় অন্তর, এই 2টা শর্ত যদি ফুলফিল করে আর তৃতীয়টা ফুলফিল না করে, তাহলে সেটাকে বলা হবে পারপিচুইটি। আরেকটা জিনিস বলছি, যে কিস্তি তুমি বুঝলা, কিস্তি বুঝার পর তুমি যেটা করতে হবে, যে এটা সাধারণ কিস্তি না অগ্রিম কিস্তি, যে বকেয়া কিস্তি যেটা অগ্রিম ডিউ, যেটা এটা অগ্রিম কিস্তি, এটা কিনা বুঝতে হবে। এটা হচ্ছে যে যদি টাকাটা শেষে, সময়ের শেষে, বছরের শেষে, মাসের শেষে যদি হয়, তাহলে সেটা হচ্ছে সাধারণ কিস্তি। আর যদি এটা বছরের শুরুতে হয়, তাহলে সেটা হচ্ছে অগ্রিম কিস্তি। আরেকটা শব্দ আছে ডেফার্ড অ্যানুইটি বা বিলম্বিত কিস্তি। ডেফার্ড অ্যানুইটি, এই ডেফার্ড অ্যানুইটি তোমার বিষয়টা হচ্ছে যে কিস্তিটা শুরু হবে ভবিষ্যতে শুরু হবে এবং কিস্তির বৈশিষ্ট্য ফুলফিল করবে এবং ভবিষ্যতে সেটা শেষ হবে। সেই কিস্তিটাকে বলা হয় ডেফার্ড অ্যানুইটি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কতগুলা সূত্র লিখব। এই সূত্রগুলা সবাই করে নিতে হবে, তুলে নিতে হবে এবং সূত্রগুলা সবার মুখস্থ রাখতে হবে।
তোমরা জানো যে এই সূত্র লেখার জন্য কতগুলা সিম্বল ইউজ করা হয়। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করছে। যেমন আমি যদি ইন্টারেস্ট ডিনোট করার জন্য আই ব্যবহার করি, কেউ হয়তো আর ব্যবহার করে, কেউ হয়তো পি ব্যবহার করে, যার যেটা মনে চাই। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সূত্র লেখার ক্ষেত্রে তোমাকে এই সূত্রের যে ভেরিয়েবলগুলো ইউজ করবা সেইগুলার এক্সপ্লেনেশন দিতে হবে, অর্থাৎ কি বোঝায় সেটা বলে দিতে হবে। আমি প্রথমে লিখব, সবগুলার এক্সপ্লেনেশন শেষে লিখে দিব। তিনটা সূত্র লিখলাম আমি ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালুর, যেটা যে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অফ এ লামসাম, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি বা সাধারণ কিস্তির ওই যে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, সেটা হচ্ছে এফ এ ইকুয়াল টু, এফ এ মানে হচ্ছে ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি, এফ মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এফ বি কোনো বইয়ে এফ বি লেখছে, কোনো বইয়ে মানে এফ লেখছে, এটা ওই ব্যাখ্যার সময় লিখে দিতে হবে। তারপরে অগ্রিম কিস্তি অ্যানুইটি ডিউ যেটা বলছি সেটার ভবিষ্যৎ মূল্য হচ্ছে ওই ভবিষ্যৎ মূল্যের সূত্রটাই, সেটাকে জাস্ট 1 প্লাস আই দিয়ে গুণ করলেই সেটা ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপাতত এই তিনটা সূত্র তোমরা পড়ে নিবা ভবিষ্যৎ মূল্যের জন্য। এখন আমি যেটা লিখব বর্তমান মূল্যের জন্য আরও 4টা সূত্র লিখব, এরপরে আরও 2-3টা, পুরো চ্যাপ্টারটার মধ্যে ধরো 4টা হচ্ছে 4টা 8টা 10টা এরকম 10টার মতো সূত্র আছে। সেই 10টা সূত্র একদম ভালোভাবে মনে রাখতে হবে। একটা জিনিস বলে নেই, এই অর্থের সময় মূল্যের অঙ্কগুলা করার জন্য
এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমই থাকবে। অর্থের সময় মূল্যের অঙ্কগুলা করার জন্য তোমাকে যে কাজটা, যে সিকোয়েন্সটা বুঝতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে প্রশ্নটা পরে বুঝতে হবে তোমার কাছে বর্তমান মূল্য চাইছে না ভবিষ্যৎ মূল্য চাইছে। যদি তুমি বর্তমান মূল্য চাই তাহলে বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করবা, আর ভবিষ্যৎ মূল্য চাইলে ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করবা। আমি আবার বলি, প্রথমে প্রশ্নটা পাওয়ার পর তোমাকে বুঝতে হবে যে এটা বর্তমান মূল্য তোমার কাছে চাইছে না ভবিষ্যৎ মূল্য তোমার কাছে চাইছে। যদি বর্তমান মূল্য চাই তাহলে বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করতে হবে, ভবিষ্যৎ মূল্য চাইলে ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করতে হবে। এখন ধরো তোমার কাছে বর্তমান মূল্য চাইলো, তাহলে তোমাকে বুঝতে হবে বর্তমান মূল্যের কোন অংশটা চাইছে। এটা কি এককালীন অর্থ না কিস্তি? যদি কিস্তি হয় এটা কোন কিস্তি, সাধারণ কিস্তি না অগ্রিম কিস্তি না পারপিচুইটি? পারপিচুইটির কথাটা বলবো আমি, এটা তোমাকে ডিসাইড করতে হবে। যদি এটা আইডেন্টিফাই করতে পারো এবং ভেরিয়েবল যে মানগুলা তুমি বসাইতে পারো, তাহলে এর চেয়ে সহজ আর কিছু নাই। আবারও বলি, এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেটা তোমার প্রতিটা পদে পদে কাজে লাগবে। তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, সেখানে কাজে লাগবে। তুমি মানে ওই যে চাকরির পরীক্ষা দিতে যাবা, সেখানেও কাজে লাগবে। বিভিন্নভাবে এটা বাস্তবসম্মত একটা, যতটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত আমি যতগুলা তুমি অ্যাকাউন্টিং ফিনান্স বলো, তার মধ্যে সবচেয়ে বেশি বাস্তবতার সাথে অর্থাৎ বাস্তবে এটা কাজে লাগে এই অধ্যায়টা অর্থের সময় মূল্য। যে অধ্যায়টা তুমি ব্যাংকে চাকরি করতে যাবা, সেখানে দেখবা এটার ব্যবহার আছে। তুমি হাতের কলমে কাজ করতে হবে, যদিও এখন কম্পিউটারে সফটওয়্যার করে দেওয়া আছে, কিন্তু বেসিক জিনিসটা এটার উপর ভিত্তি করেই করে দেওয়া আছে। তুমি আরও কিছু জিনিস পাবা, এরপরে আরও অধ্যায় আছে যেগুলো করতে গেলে এগুলা, যেমন ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিংয়ে তোমার এখানে এই ফ্যাক্টরগুলা ক্যালকুলেশন এগুলো কাজে লাগবে। বিভিন্নভাবে এই অধ্যায়টা কাজে লাগে। তুমি আরও কিছু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যাবা, সেখানে এটা কাজে লাগবে। লিজ ফাইন্যান্সিংয়ে যাবা, সেখানে এটা কাজে লাগবে। অর্থাৎ এটা তোমার অনেক জায়গাতে কাজে লাগবে। কাজে এটার ভিত্তিটা যদি শক্ত করে নাও, তাহলে তুমি ভবিষ্যতে উপকৃত হবা। আমি যে সূত্রগুলা লিখেছি এই সূত্রগুলা একটু দেখে, আমি পরে এই বর্তমান মূল্যটা লিখে তারপর ভেরিয়েবলগুলার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলা লিখব। এখন আসলে আমি বর্তমান মূল্যগুলা লিখি।
প্রেজেন্ট ভ্যালু অফ এ পারপিচুইটির বর্তমান মূল্য পিপি ইজ ইকুয়াল টু এ বাই আই। আবার দেখো এককালীন অর্থের বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু অফ এ লামসাম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি এটা হচ্ছে এ বাই আই ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আর অ্যানুইটি ডিউ যেটা প্রেজেন্ট ভ্যালু PAD প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি ডিউ এ বাই আই ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই। আচ্ছা, ওই যে অ্যানুইটি ডিউ অ্যানুইটির সূত্র বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটার ক্ষেত্রেই যখন তুমি অ্যানুইটি ডিউ ক্যালকুলেশন করবা এখানে একটা কিস্তি বেশি হয় বিদায় ওই যে 1 প্লাস আই দিয়ে গুণ করতে হয়। এটা ভবিষ্যৎ সামনে দেখাবো আমি সামনের ক্লাসে কিভাবে হয় এটা। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি সূত্রটা দাঁড়ালো এ বাই আই ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস আই। আর প্রেজেন্ট ভ্যালু অফ এ পারপিচুইটি এ বাই আই। এটা ছিল তোমার বর্তমান মূল্যের 4টা সূত্র। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট বছরে কতবার তুমি সুদ গণনা করো সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি যে সূত্রগুলা লিখেছি সবগুলাকে ধরে নিয়েছি বছরে একবার করে সুদ গণনা করা হয়। তোমাদেরকে আমি একটা সহজ নিয়ম বলবো একাধিকবার যদি সুদ গণনা করা হয় সেটা মনে রাখার জন্য। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা এই সূত্রে যেখানে যেখানে আই লিখছি তার নিচে একটা মনে মনে একটা এম চিন্তা করবা আর তার সাথে এন এর সাথে একটা গুণ অবস্থায় এম ক্যালকুলেশন করবা, কল্পনা করবা। এটা আমি লিখলাম না, কিন্তু তোমাদেরকে বলি এটা সহজভাবে মনে রাখার জন্য। সূত্রগুলার যেখানে যেখানে আই লিখছি প্রত্যেকটার নিচে মনে মনে একটা এম চিন্তা করবা। মনে মনে একটা, যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 10, আমরা মনে মনে চিন্তা করি না যে এটার নিচে একটা 1 আছে। এরকমভাবে একটা যেখানে যেখানে আই লিখছি প্রত্যেকটা জায়গায় এই আয়ের নিচে একটা এম চিন্তা করবা। যেখানে যেখানে এন লিখছি তার সাথে প্রত্যেকটা ক্ষেত্রে একটা গুণ অবস্থায় এম চিন্তা করবা। এম মানে হচ্ছে নাম্বার অফ কাউন্টিং দ্য ইন্টারেস্ট অথবা নাম্বার অফ ইন্টারেস্ট কাউন্টিং ইন এ ইয়ার। তোমার একটা বছরে কতবার সুদ গণনা করা হয়। যেমন যদি মাসিক গণনা করা হয় তাহলে এম এর ভ্যালু, যদি বাৎসরিক গণনা করা হয় এম এর ভ্যালু 1, মাসিক গণনা করা হলে এম এর ভ্যালু হচ্ছে 12। অর্থাৎ যদি বাৎসরিক গণনা করা হয় আইটাকে 1 দিয়ে ভাগ দিলে এনটাকে 1 দিয়ে গুণ করলে একই অবস্থা। যদি মাসে মাসে গণনা করা হয় তাহলে কিন্তু 12 দিয়ে ভাগ দিতে হবে, 12 দিয়ে গুণ দিতে হবে। এই জিনিসগুলা অঙ্ক করার সময় একটু খেয়াল রাখতে হবে। তবে সহজভাবেই আমি বুঝাইছি, সেটা হচ্ছে যে আমি সূত্রের যেখানে যেখানে আই লিখছি তার নিচে মনে মনে একটা এম চিন্তা করবা। সূত্রের যেখানে যেখানে এন লিখছি তার সাথে গুণ অবস্থায় একটা এম চিন্তা করবা, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আর বারে বারে এম লিখবা, বারে বারে মানে প্রত্যেকটার জায়গার মধ্যে এম লিখবা, এটা অনেকটা ওই দেখতে সুন্দর দেখাবে না, লিখতেও ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য জিনিসটা মনের ভেতরেই রাখো। যখন অঙ্ক করবা তখন যখনই বুঝবা যে এটা একাধিকবার সুদ কাউন্ট করা হচ্ছে তখন এম এর ব্যবহারটা দেখিয়ে দেবা। আমি এখন এই ভেরিয়েবলগুলার ব্যাখ্যাগুলা লিখি।
দেখো পি বর্তমান মূল্য, এককালীন অর্থের বর্তমান মূল্য, এ ভবিষ্যৎ মূল্য এককালীন অর্থের, এফ এ ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি ওই যে সাধারণ কিস্তির ভবিষ্যৎ মূল্য, আর পি এ প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি সাধারণ কিস্তির বর্তমান মূল্য। অগ্রিম কিস্তির ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি ডিউ, FAD ভবিষ্যৎ মূল্য, অগ্রিম কিস্তির ভবিষ্যৎ মূল্য। প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি ডিউ বর্তমান মূল্য অগ্রিম কিস্তি। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা বই খুললেই পাবা। একটা জিনিস আবারও বলি যে সূত্রগুলা প্রত্যেকটা সূত্র বইয়ের মধ্যে আছে, প্রত্যেকটা সূত্র বইয়ের মধ্যে আছে। কোনো জায়গায় আমি এখানে FAD লিখছি, ওরা হয়তো অন্য কিছু লিখছে। মূল কথা হচ্ছে তুমি অঙ্ক করার সময় আমরা যে কাজটা করে আমি দেখাবো, অঙ্ক করার সময় এই ভেরিয়েবলগুলো লেখার সময় জাস্ট যেমন অনেক ক্ষেত্রে আমরা কি করি, আয় সমান সমান সুদের হার, আমরা কি করি অঙ্ক করার সময়, ধরো সুদের হার 10%, আমরা আয় সমান সমান 10% লিখে দিই, অথবা যেটা করি 0.10 লিখে দিই। কিন্তু এটা করলে যেটা হয়, ইচ্ছা করলে এক্সামিনাররা নাম্বার কাটতে পারে এটার জন্য, এটা মনে রাখবা। এই কাজটা করলে এই যে সুদের হার, আয় সমান সমান সুদের হার, এই কথাটা লিখে যদি তুমি এই যে 10% বা যাই লিখো, এটা যদি লিখো তাহলে সুবিধাজনক হয়, অথবা ওই যে 0.10 লিখতে পারো। কিন্তু আয় লিখে সুদের হার না লিখে যদি তুমি সোজা এটা লিখে দাও, তাহলে এক্সামিনাররা যদি মনে করে যে তোমার নাম্বার কাটবে, খাতায় কাটতে পারে। কারণ তোমাকে বুঝাতে হবে, খাতার মধ্যে তুমি যা লিখো তোমাকে বুঝাতে হবে যে কি তুমি লিখেছো। এক্সামিনার জানে, এটা ধরে নিয়ে তুমি কোনো খাতার মধ্যে প্রশ্নের উত্তর লিখতে পারো না। এখন আমরা ধরো খাতা দেখার সময় এতটা কঠোর হয় না, কিন্তু যদি হয় এটা তোমার কিছুই বলার নাই। এই জন্য সূত্র লেখার সময় অবশ্যই এই সূত্রের ব্যাখ্যাগুলা লিখে তারপর তার যে মানটা আসে সেটা লিখবা। হ্যাঁ, পারপিচুইটির বর্তমান মূল্য। আর তো মনে হয় কিছু বাকি নাই, মোটামুটি সবগুলাই লিখলাম। এখন এম একটা শব্দ ব্যবহার করছি, এম হচ্ছে বছরে কতবার সুদ গণনা করা হয়। তো এইটা ছিল তোমার
ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অর্থের সময়মূল্য অধ্যায়ের আজকের প্রথম ক্লাস। তো আমি যা পড়াইছি তার আবার সারাংশ দাঁড় করাবো। সারাংশটা যদি দাঁড় করাই তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধাজনক হবে। আমি প্রথমে বলছি যে এই ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় তোমার পড়া আছে। আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় 24 জিবি ইন্টারনেট অফারে বাংলা লিংক 4G সিম মাত্র 10 টাকা মূল্যে দেওয়া হচ্ছে। শুধুমাত্র সিমটিতে 50 টাকা রিচার্জে উপভোগ করুন 24 জিবি ইন্টারনেট অফার। দেখো, এই ফিনান্স ব্যাংকিং বিমা এটার প্রথম পত্র যে অধ্যায়গুলো আছে, এসএসসিতে যাদের অর্থায়ন ছিল সেই অর্থায়ন তোমরা কম বেশি ধারণা পেয়েছো, এতটা বেশি না পেলেও কম বেশি ধারণা পেয়েছো। এখানে যে অধ্যায়গুলো আছে তুমি যেমন এসএসসিতে পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়বা, অনার্সে পড়বা, মাস্টার্সে পড়বা। পার্থক্য হবে লেভেল অফ কমপ্লেক্সিটি, যেটা দাঁড়াবে তুমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবা সেটা লেভেল অফ কমপ্লেক্সিটিগুলো বেড়ে যাবে। এসএসসিতে যে লেভেলের সমস্যার সমাধান করেছো এখানে আরেকটু জটিল হবে, অনার্সে আরেকটু জটিল হবে, মাস্টার্সে আরেকটু জটিল হবে। আরেকটা জিনিস বলে দেই, এই সৃজনশীল পদ্ধতিতে তোমরা যারা ব্যবসা শিক্ষার শাখায় আসো তাদের জন্য বিষয়টা একটু জটিল। বিশেষ করে হিসাব বিজ্ঞান, অর্থায়ন, প্রতিটা জিনিসে কিন্তু হিসাব বিজ্ঞান এবং অর্থায়ন, এখানে তুমি টোটাল 11টা প্রশ্ন থাকবে সৃজনশীল পদ্ধতিতে, 30 নাম্বারের এমসিকিউ থাকবে, আর এখানে 11টা থেকে 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। 60টা প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে সহজ না, বিশেষ করে হিসাব বিজ্ঞানে এটা বেশ জটিল। এই জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাতের লেখা যাদের স্লো আছে তাদের হাতের লেখার স্পিড বাড়াতে হবে। হাতের লেখার সৌন্দর্য কিন্তু কমে নাই, হাতের লেখার সৌন্দর্যের যে গুরুত্ব সেটা কিন্তু কমে না, এটা সবসময় আছে, থাকবে। তোমাদের যাদের হাতের লেখা সুন্দর না, চেষ্টা করো, এই লেভেলে যদি চেষ্টা করো সেটা সুন্দর করা সম্ভব। আমাদের মতো বয়স হয়ে গেলে এটা আর সম্ভব না, কিন্তু এটার গুরুত্ব সব জায়গায় আছে। আমি এক্সামিনার হিসেবে খাতা দেখি সেহেতু এটার গুরুত্বটা বুঝি। তোমার এই হাতের লেখাটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। তো এই 11টার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দেওয়া আসলে সহজ না, সুন্দরভাবে যদি গুছিয়ে লিখতে চাও অনেক সময় সাপেক্ষ বিষয়। এখন আমি আরেকটা জিনিস বলি, এই সামারিটা দাঁড় করাইলে যা দাঁড়ায় সেটা হচ্ছে এই অর্থের সময় মূল্য অধ্যায়ের 2টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়েই এই অধ্যায়টা পরিচালিত হয়েছে বা লেখা হয়েছে। এই অর্থের সময় মূল্য অধ্যায়টা তোমার ডেভেলপ করছে মানুষের একটা বিহেভিয়ারাল প্যাটার্ন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই বিশ্বে যত আবিষ্কার হয়েছে সবগুলো মানুষের প্রয়োজনে, কোনো না কোনো প্রয়োজনের থেকেই মানুষ গবেষণা করে সেটা আবিষ্কার করেছে। এখানে মানুষের আচরণটা কি? সেই আচরণটা হচ্ছে বর্তমানের প্রতি মানুষের অধিক গুরুত্ব। মানুষ বর্তমানকে পছন্দ করে, ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত, এই জন্য মানুষ বর্তমানকে বেশি পছন্দ করে। তো আমরা এখানে সূত্রগুলা লিখেছি, আরও কয়েকটা সূত্র বাকি আছে, সেগুলা লিখব। এই সূত্রগুলা তোমাদের কাজ হবে এখান থেকে সূত্রগুলা ওই যে লেকচার থেকে খাতায় তুলে নিয়ে এই সূত্রগুলা পড়ে ফেলবা। পড়লে আমরা আগামী দিন ওই যে আরও কিছু কথা বলে ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। তো সবাইকে ধন্যবাদ, সবাই